তাহলে প্রথমে আসে হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়া, চ্যাপ্টারের নাম রাসায়নিক বিক্রিয়া। তাহলে চ্যাপ্টারের নাম দিয়ে হচ্ছে কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করে ফেলতে পারতাছি না। রাসায়নিক বিক্রিয়া যেহেতু মানে এখানে বিক্রিয়া হবে, বিক্রিয়ায় শক্তি তৈরি হবে, শক্তি ধ্বংস হবে, তারপর হচ্ছে শক্তি পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন কিছু গঠিত হবে। তার মানে এই রিলেটেড সবকিছু হচ্ছে এই চ্যাপ্টারে থাকবে। তার মানে হচ্ছে শক্তি ক্ষয় হলে কিভাবে হবে, শক্তি ক্ষয় হলে হচ্ছে মানে হচ্ছে যেমন লোহার উপরে মরিচা পড়লে কি হয়, লোহাটা ক্ষয় হয়ে যায়। তার মানে এখানে শক্তি বিলুপ্ত হচ্ছে বা ধ্বংস হচ্ছে, এবং এখানে কিছু ধরনের রিয়েকশন হচ্ছে, পানি এবং হচ্ছে অক্সিজেন লোহার উপরে রিয়েকশন করে এই কাজগুলা করতেছে। কথা বুঝতে পারতেছো তো? আটকে তাহলে হচ্ছে এখানে প্রথমে আসে হচ্ছে তোমার ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য করতে পারবো না। তাহলে ভৌত পরিবর্তন কি আর রাসায়নিক পরিবর্তন কি? তাহলে পদার্থের পরিবর্তন হচ্ছে দু ধরনের। হ্যাঁ, পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন এটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা ভৌত পরিবর্তন, আর একটা রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, পদার্থের পরিবর্তন দুই ধরনের, একটা ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন কি? যে পরিবর্তন হচ্ছে মনে করো বিক্রিয়ার পরে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। যেমন পানিকে আমরা কি করলাম, বরফ করলাম, আবার বরফকে ঠান্ডা করে পানি করলাম। তাহলে দেখো একবার হচ্ছে পানি থেকে বরফ যাচ্ছে, আবার বরফ থেকে পানি হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন। শুরুতে যে অবস্থায় ছিল অন্য অবস্থায় নিয়ে আবার আগের অবস্থায় নিয়ে আসছি। বাট হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তন কোনটা, কার্বন নিলাম আর অক্সিজেন নিলাম, বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গঠন করলাম। তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে আবার সহজে আমরা ওই কার্বন আর অক্সিজেন ফিরে পাবো না। তাহলে এটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, তারপরে আসে হচ্ছে তোমার ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন তো বুঝলাম। এরপরে এই ধরনের হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়ার যদি শ্রেণী বিভাগ দেখি, আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ অনেক অনেক দিক বিশ্লেষণ করে করতে পারি। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ। তাহলে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ হচ্ছে আমরা অনেক ভাবে করতে পারি। এক নাম্বার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দিক অনুযায়ী, বিক্রিয়ার দিক অনুযায়ী শ্রেণী বিভাগ, বিক্রিয়ার দিক অনুযায়ী। এখন বিক্রিয়ার দিক অনুযায়ী রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগকে কয় ভাগে ভাগ করা যায়? বিক্রিয়ার দিক অনুযায়ী রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া কি? একমুখী বিক্রিয়া হচ্ছে যেটা শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে। একমুখী বিক্রিয়া হচ্ছে যেটা শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে যদি হচ্ছে আমরা তাপ দেই, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই, তখন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটা হচ্ছে তোমার কি একমুখী বিক্রিয়া। অর্থাৎ এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডকে তাপ দিলে ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে যাবে, এবং হচ্ছে বিক্রিয়াটা ওখানেই স্টপ হয়ে যাবে। মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আকাশে উড়ে চলে যাবে, কার্বন ডাইঅক্সাইড আকাশে উড়ে চলে যাবে, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড থেকে যাবে। বুঝছো জিনিসটা? আচ্ছা, খেয়াল করো। তাহলে হচ্ছে আমরা কি বললাম, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, বিক্রিয়ার দিক অনুযায়ী রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়াটা কি? যে বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় এবং উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কের দিকে অগ্রসর হয় না, তাকে ওইটাকে বলা হচ্ছে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ার একটা উদাহরণ দিলাম ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হচ্ছে তাপ দেই, তখন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড উড়ে আকাশে চলে যাবে এবং ক্যালসিয়াম অক্সাইড পাত্রে পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়ার উদাহরণ। তাহলে যদি হচ্ছে আমরা এবার একটা উভমুখী বিক্রিয়ার উদাহরণ দেই, উভমুখী বিক্রিয়ার উদাহরণ হতে পারে হচ্ছে তোমার ইথানল। ইথানলের সংকেত জানো? আমরা যখন জৈব যৌগ পড়বো তখন আমরা শিখবো C2H5OH, এটা হচ্ছে একটা ইথানল। মানে লাস্টে হচ্ছে OH অক্সাইড থাকলে এটার অ্যালকোহল বলা হয়। OH অক্সাইড যে সকল যৌগে থাকে নরমালি ওগুলো অ্যালকোহল হয়। তাহলে আমরা যদি ইথানল, দুই কার্বন বিশিষ্ট একটা যৌগ ইথানল নেই, এবং ইথানলের সাথে যদি আমরা ইথাইনিক অ্যাসিড CH3COOH, দুই কার্বন বিশিষ্ট যৌগকে ইথ বলা হয় আর কি। তাহলে ইথানলের সাথে যদি আমরা ইথাইনিক অ্যাসিড নেই, তখন হচ্ছে তোমার এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবকের উপস্থিতিতে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে এখানে হচ্ছে তোমার উভয়মুখী বিক্রিয়া। অর্থাৎ আমরা এখানে পাবো হচ্ছে ইথাইল ইথানোয়েট এস্টার, ইথাইল ইথানোয়েট এস্টার C2H5 COO C2H5, এটা হচ্ছে ইথাইল ইথানোয়েট এস্টার প্লাস পানি। ঠিক আছে,
এই যৌগটা পাবো। এখন হচ্ছে এটা কিভাবে উভয়মুখী বিক্রিয়া, বিক্রিয়াটা অনেক কঠিন করে ফেলছি, মানে হচ্ছে তোমার বুঝতে একটু অসুবিধা হবে, বাট হচ্ছে এখানে আসলে উভয়মুখী বিক্রিয়াটা সংজ্ঞাটা বোঝানো যাবে এই বিক্রিয়াটা থেকে। এখানে হচ্ছে আসলে যে ঘটনাটা ঘটে তা হচ্ছে তোমার এই বিক্রিয়ক আর উৎপাদ এই দুটো একসাথে বিক্রিয়া করে ইথাইল ইথানোয়েট এস্টার, যৌগগুলোর নাম লিখে রাখো। এটা হচ্ছে ইথাইল ইথানোয়েট, লেখা দেখা যায় না? দেখা যায় না? কি কয় এই যে ইথাইল ইথানোয়েট এস্টার? এই যে দেখো এখানে বিক্রিয়াটা দেখো। আচ্ছা আমি এবার কাছে নিলাম যেন হচ্ছে দেখা যায়। এই যে এখানে এখানে দেখা যায় যে ইথাইল ইথানোয়েট এস্টার, ইথাইল ইথানোয়েট লেখাটা দেখা যায় না? হ্যাঁ, ইথাইল ইথানোয়েট এস্টার মানে হচ্ছে ইথানলের সাথে যদি আমি হচ্ছে ইথাইনিক অ্যাসিড যুক্ত করি, ইথানল C2H5OH, ইথানলের সাথে যদি ইথাইনিক অ্যাসিড যুক্ত করি তখন আমার তৈরি হয় ইথাইল ইথানোয়েট এস্টার C2H5COO, এটাকে বলা হয় ইথাইল ইথানোয়েট এস্টার, প্লাস তৈরি হচ্ছে পানি H2O। তাহলে এটা হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়ার উদাহরণ। উভয়মুখী বিক্রিয়ার উদাহরণ এটা আমি কিভাবে বুঝলাম? এই যে দেখো এখানে আছে হচ্ছে উভয়মুখী চিহ্ন আছে, একটা সামনের দিকে অগ্রসর হচ্ছে আর নিচের দিকে আরেকটা পিছনের দিকে অগ্রসর হচ্ছে, এটা হচ্ছে একটা উভয়মুখী তীর চিহ্ন। হ্যাঁ, তাহলে উভয়মুখী তীর চিহ্ন থাকলে আমরা বুঝবো এটা একটা আছে উভয়মুখী বিক্রিয়ার উদাহরণ। বুঝছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে এবং হচ্ছে এটা হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে এবং হচ্ছে একটা উভয়মুখী চিহ্ন দিলাম। উভয়মুখী চিহ্ন দেওয়ার মাধ্যমে বোঝানো হইতেছে হচ্ছে দুইটা হাইড্রোজেন গ্যাস আর দুইটা আয়োডিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে এবং হাইড্রোজেন আয়োডাইড গুলো আবার ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিনে তোমার বিভক্ত হচ্ছে। এটা হচ্ছে উভয়মুখী তীর চিহ্ন, উভয়মুখী তীর চিহ্ন দ্বারা আসলে এটা বোঝানো হয়। বুঝছো জিনিসটা? আচ্ছা, এটা এটা তুমি উভয়মুখী বিক্রিয়াগুলোকে হ্যাঁ ভৌত বিক্রিয়া বলতে পারো। উভয়মুখী বিক্রিয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভৌত বিক্রিয়া, কারণ এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায় এবং উৎপাদ থেকে আবার পুনরায় বিক্রিয়ক পাওয়া যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এখন এখন কথা হচ্ছে তুমি এটা 100% ভৌত বিক্রিয়া আবার বলতে পারবা না, কারণ উভয়মুখী বিক্রিয়াটা হচ্ছে আসলে কি জানো, মানে হচ্ছে বিক্রিয়াটাতে আসলে ঘটনা ঘটে এরকম, মনে করো এইখানেও সে 50 ধরনের মলিকুল আছে, এই টাইপস মানে বিক্রিয়কে 50 ধরনের মলিকুল আছে আর উৎপাদেও 50 ধরনের মলিকুল তৈরি হয়েছে। এখন বিক্রিয়াটা হচ্ছে এখন বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদে যায়, উৎপাদ থেকে বিক্রিয়কে আসে, বাট এই 50টা মলিকুলই বিক্রিয়ক থেকে উৎপাদে যায় না, আবার এই 50টা উৎপাদই বিক্রিয়ক উৎপাদ থেকে বিক্রিয়কে আসে না। বিক্রিয়াটা উভয়মুখী বিক্রিয়াটা আসলে এরকম ঘটে না। আসলে কি ঘটে একটু খেয়াল করো, এদিকে খেয়াল করো, আসলে ঘটে হচ্ছে মনে করো এই 50টা থেকে 45টা বিক্রিয়ক থেকে বিক্রিয়কই থেকে মানে 45টা বিক্রিয়া অংশগ্রহণ করে আর 5টা এখানে থেকে যায়। এখানেও মনে করো 50টা থেকে 45টা আর 5টা এরকম ভাগ হয়ে যায়। পরে হচ্ছে এই 5টা, হ্যাঁ এই 5টা হচ্ছে একবার বিক্রিয়কে আসে, আবার এই 5টা হচ্ছে আবার উৎপাদে যায়, বিক্রিয়কে আসে উৎপাদে যায়, মানে হচ্ছে এমনি গতিশীল অবস্থায় থাকে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়কে গতিশীল অবস্থা অর্জন করে, মানে উভয়মুখী বিক্রিয়া ওয়ান কাইন্ড অফ একটা গতিশীল বিক্রিয়া। ঠিক আছে, এখানে হচ্ছে একবার বিক্রিয়ক থেকে উৎপাদ হয় আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হয় এবং হচ্ছে এইভাবে বিক্রিয়াটা চলতে থাকে দেখে এই জন্য এটাকে উভয়মুখী বিক্রিয়া বলা হয়। জিনিসটা বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে আমরা প্রথমে যে দেখলাম ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটা, ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড হয়। এখানে হচ্ছে আমরা বলছিলাম এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া, বাট এই একমুখী বিক্রিয়াটাকেও কিন্তু উভয়মুখী বিক্রিয়া বানানো যায়, মানে হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়াকে উভয়মুখী বিক্রিয়া বানানো যাবে। কিভাবে বানানো যায়? এটা যদি আমরা একটা বদ্ধ পাত্রে করি, বদ্ধ পাত্রে পড়লে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর আকাশে উড়ে যাবে না। কার্বন ডাই অক্সাইডটা যদি আর আকাশে উড়ে না যায়, অর্থাৎ বদ্ধ পাত্রে বিক্রিয়াটা হয়, তাহলে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে আবার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ফিরে পাওয়া যাবে। তাহলে যেহেতু হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ফিরে পাওয়া যাবে, তার মানে হচ্ছে বদ্ধ পাত্রে করলে প্রত্যেকটা রিঅ্যাকশনই একটা উভয়মুখী বিক্রিয়া টাইপসের হবে। বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে হচ্ছে বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে আমরা বিক্রিয়ার শ্রেণীবিভাগ করলাম। তারপরে হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রভাব। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রভাব। তাহলে 2 নাম্বার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার তাপের প্রভাব, মানে তাপের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়। রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রভাব, তাপের প্রভাব
তাহলে তাপের প্রভাবের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। এটা কি কি লেখো, খাতায় লেখো। তাপের প্রভাবের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী তাপ উৎপাদী বিক্রিয়া বা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার ইংলিশটা হচ্ছে তোমার এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাপ উৎপাদী বিক্রিয়া অথবা এক্সোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক THERMIC এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপ উৎপাদী বিক্রিয়া। আরেকটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া বা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ENDO এন্ডো THERMIC এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে তাপ উৎপন্নের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কি এবং তাপহারী বিক্রিয়া কি? তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় ওইটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ এখানে হচ্ছে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হয় বা তাপ প্রডিউস হয়। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তাপ উৎপাদী বিক্রিয়ার একটা বাস্তব উদাহরণ হচ্ছে চুন, চুন বা ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর, এই ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরকে যখন হচ্ছে আমরা পানিতে দিব, ক্যালসিয়াম কার্বনেটকে যখন চুন বা চুনাপাথরকে যখন আমরা পানিতে দিব তখন দেখা যাবে পানি মানে হচ্ছে শক্ত, মানে বাজারে যে চুনগুলা পাওয়া যায় ওই চুন না, মানে চুনের যদি হচ্ছে একটা পাথরের মতো হয়, এটা যদি আমরা গুঁড়া করি, গুঁড়া করে ওই চুনটাকে যদি হচ্ছে আমরা পানিতে দেই তখন দেখা যাবে পানি ফুটতে শুরু করছে, পানি ফুটতে শুরু করছে। তার মানে হচ্ছে এই রিঅ্যাকশনে হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া বুঝলাম। আরেকটা হচ্ছে তোমার কি তাপহারী বিক্রিয়া। হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়ার আরেকটা বাস্তব উদাহরণ, এটা প্রচুর পরীক্ষায় আসে, উদাহরণটা লিখে নাও। তাপ উৎপাদী বিক্রিয়ার আরেকটা বাস্তব উদাহরণ হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের সাথে যদি আমি 3 অণু হাইড্রোজেন যুক্ত করি, এক অণু নাইট্রোজেনের সাথে যদি 3 অণু হাইড্রোজেন যুক্ত করি তখন হচ্ছে তোমার তাপ একটা উভয়মুখী বিক্রিয়া ঘটবে। উভয়মুখী বিক্রিয়ার তীর্ষণ হচ্ছে উভয়মুখী বিক্রিয়া ঘটবে এবং সেখানে যদি আমরা ফেরাম প্রভাবক দেই, লোহা বা আয়রন ফেরাম প্রভাবক দেই, 200 থেকে 250 এটিএম চাপ দেই, 200 থেকে 250 এটিএম চাপ, হ্যাঁ, অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেই, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এটা হচ্ছে হ্যাবারবোস পদ্ধতি। এই পদ্ধতিটা বলা হয় হ্যাবারবোস পদ্ধতি। এই হ্যাবারবোস পদ্ধতির মাধ্যমে হচ্ছে দুই অণু অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং হচ্ছে এখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হবে, 92 কিলোজুল তাপ উৎপন্ন হবে। তাহলে যেহেতু এই রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়েছে এজন্য এটা একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। বুঝছো জিনিসটা? লেখছো, খাতায় লেখছো? আচ্ছা, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া বুঝলাম। তারপরে হচ্ছে আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া এখানে আরেকটা জিনিস বলা যায়, এই যে প্লাস 92 কিলোজুল লিখলাম না, এটা এই প্লাস 92 কিলোজুলকে আলাদাভাবে আলাদাভাবে ডেল এইচ ইকুয়ালস টু মাইনাস 92 কিলোজুল লেখা যায়। ডেল এইচ ইকুয়ালস টু মাইনাস 92 কিলোজুল, যেই কথা 92 কিলোজুল তাপ উৎপন্ন হয় একই কথা, মানে ডেল এইচ এর মান নেগেটিভ মানে হচ্ছে এখানে তাপ উৎপন্ন হবে, আর ডেল এইচ এর মান লিখে রাখো, ডেল এইচ এর মান নেগেটিভ মানে তাপ উৎপন্ন হবে, আর ডেল এইচ এর মান পজিটিভ মানে তাপ গ্রহণ করবে। এই যে ডেল এইচ লেখাটা দেখা যায়, যে ডেল এইচ, ডেল এইচ, তাহলে ডেল এইচ এর মান নেগেটিভ মানে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ এর মান সারা জীবন মনে রাখবে এটা, ডেল এইচ এর মান নেগেটিভ মানে তাপ উৎপন্ন হবে বা তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল এইচ এর মান পজিটিভ মানে, তাহলে আমরা তাহলে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়াটা বুঝলাম। এবার হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়া তো সংজ্ঞাটা আমরা কি বললাম বলো তো? তাপহারী বিক্রিয়া কাকে বলে? তাহলে তাপহারী বিক্রিয়ার যদি আমরা একটা উদাহরণ দেই, তাপহারী বিক্রিয়া হচ্ছে তাপ মানে হচ্ছে উৎপাদ তৈরি হওয়ার পর উৎপাদ কি করে? তাপ গ্রহণ করবে বা হচ্ছে তাপ শোষণ করবে। তাপ শোষণ করে, তাহলে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি শোষণ ঘটে তাকে হচ্ছে তোমার কি বলে? তাপহারী বিক্রিয়া বলে। তাহলে তাপহারী বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে, লেখে নাও তাপহারী বিক্রিয়ার একটা উদাহরণ। তাপহারী বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে তোমার নাইট্রোজেন। অন্ধকার আসে কেন? তাপহারী বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে তোমার, আমি যদি নাইট্রোজেন দেই, নাইট্রোজেনের সাথে যদি হচ্ছে নাইট্রোজেন গ্যাসিয়াস গ্যাসিয়াস ফর্মে আছে, যে নিচে যে এই ফর্মটা, নিচে এটা দ্বারা বোঝা হচ্ছে তোমার গ্যাসিয়াস ফর্ম। তাহলে নাইট্রোজেন গ্যাসিয়াস ফর্মে আছে, নাইট্রোজেনের সাথে যদি হচ্ছে আমি অক্সিজেন গ্যাস দেই, অক্সিজেন গ্যাস দিই তখন হচ্ছে আমার একটা উভয়মুখী বিক্রিয়া ঘটবে। উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে দুই অণু নাইট্রাস অক্সাইড অক্সাইড তৈরি করবে। এখানে দেখো ডেল এইচ এর মান পজিটিভ, প্লাস হচ্ছে আচ্ছা 180 কিলোজুল, 180 কিলোজুল তাপ তাপ শক্তি গ্রহণ করবে।
180 কিলোজুল তাপ শক্তি গ্রহণ করবে। যেহেতু এখানে 180 কিলোজুল তাপ শক্তি গ্রহণ করতেছে, তার মানে হচ্ছে এটা একটা তাপহারী বিক্রিয়া। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া দুই ভাবে শিখলাম। একটা হচ্ছে বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। আর তাপমাত্রার উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া। কিসের উপরে ভিত্তি করে? কি বলছি? হ্যাঁ, ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কয় প্রকার? ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয়। তাহলে রেডক্স, জারণ বিজারণের একসাথে বলা হয় রেডক্স বিক্রিয়া বা রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন, রেডক্স আবার কি? রিডাকশন। রিডাকশন মানে জারণ। তাহলে রিডাকশন থেকে আসছে আরই, আর অক্সিডেশন, অক্সিডেশন থেকে আসছে বিজারণ। তাহলে ওএক্স, অক্সিডেশন থেকে আসছে ওএক্স। তাহলে রেডক্স বিক্রিয়া মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, তাহলে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, আর একটা হচ্ছে নন রিডক্স বিক্রিয়া। নন রিডক্স বিক্রিয়া হচ্ছে তোমার কি? নন রিডক্স বিক্রিয়া হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া না। অর্থাৎ যে বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরিত হয়, মানে হচ্ছে ইলেকট্রনের, মানে হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার সময় ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি ঘটে, মানে একজনের ইলেকট্রন আরেকজনের কাছে যায়, ওটা হচ্ছে তোমার রেডক্স বিক্রিয়া। আর যে বিক্রিয়া হচ্ছে তোমার ইলেকট্রন স্থানান্তর হয় না, ওটা হচ্ছে তোমার কি? নন রিডক্স বিক্রিয়া। বুঝছো জিনিসটা? আচ্ছা, আমরা হচ্ছে এখন হচ্ছে জারণ সংখ্যা কি, এটা কি জানো? জারণ সংখ্যা কি, এটাই তো মনে হয় তুমি এখনো জানো না। আমরা যখন কোনো একটা বিক্রিয়া পড়ছিলাম, যেমন হচ্ছে আমরা যখন আয়নিক, হ্যালো, আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, আমরা যখন পঞ্চম অধ্যায় পড়ছিলাম আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধনে আমরা শিখছিলাম সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিনের সাথে সংযুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এবং এখানে আমরা এটাও দেখছিলাম, সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, এবং হচ্ছে তোমার কি করে, ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। এই যে সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করছে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে এবং যে ইলেকট্রন গ্রহণ করে, এগুলো হচ্ছে তার জারণ সংখ্যা। বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে হচ্ছে জারণ সংখ্যা মানে হচ্ছে যে কোনো মৌল বন্ধন গঠনের সময় যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ওইটাই হচ্ছে তার জারণ সংখ্যা, এবং কোনো মৌল বন্ধন গঠনের সময় যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ওইটাই হচ্ছে তার বিজারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা আর যোজনীর মধ্যে পার্থক্য হচ্ছে, মেইন পার্থক্য হচ্ছে জারণ সংখ্যা তোমার আয়ন আকারে হয়। জারণ সংখ্যা কি হয়? আয়ন আকারে, মানে হচ্ছে +1 -1 এরকম হচ্ছে জারণ সংখ্যা। বাট যোজনী অলওয়েজ একটা সংখ্যা হয়, কোনো কি? জারণ সংখ্যা হচ্ছে আয়ন আকারে হয়, বাট যোজনী কোনো আয়ন আকারে হয় না। যোজনী জাস্ট একটা সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা। যোজনী একটা স্বাভাবিক সংখ্যা, বাট জারণ হচ্ছে জারণ সংখ্যা বা বিজারণ সংখ্যা, এগুলো আয়ন আকারে হয়, +1 -1, হ্যাঁ, এরকম আয়ন আকারে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে তাহলে জারণ বিজারণ জিনিসটা হচ্ছে, তাহলে এখানে জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে, একটা জিনিস সবসময় মনে রাখবা। জারণ মানে হচ্ছে ছাড়ন। জারণ মানে কি? জারণ মানে ছাড়ন। কার ছাড়ন? ইলেকট্রন ছাড়ন। যেমন সোডিয়াম, দেখো সোডিয়াম হচ্ছে কি করে, সোডিয়াম ছিল Na সোডিয়াম ছিল, সে হচ্ছে কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে। একটা ইলেকট্রন ত্যাগ করে কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে গঠন করছে হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন। তাহলে হচ্ছে সে কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে না? এই যে তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করছে বা একটা ইলেকট্রন ছাড়ছে, তার মানে জারণ মানে ছাড়ন। মনে রাখবা আজীবন, জারণ মানে ছাড়ন। আর বিজারণ মানে গ্রহণ। বিজারণ মানে গ্রহণ। যেমন ক্লোরিন, ক্লোরিন কি করে, ক্লোরিন হচ্ছে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যে একটা ইলেকট্রন গ্রহণ করলো, Cl- হলো। তাহলে এখানে বিজারণ মানে গ্রহণ, জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। আজীবন মনে রাখবা। বুঝছো জিনিসটা? দেখো, যে জারিত হয় তাকে বলা হয় বিজারক। এই জিনিসটাও মনে রাখবা, যে জারিত হয় তাকে বলা হয় বিজারক। এদিকে খেয়াল করো, যে জারিত হয় তাকে বলা হয় বিজারক, আর যে আহ, আর যে বিজারিত হয় তাকে বলা হয় জারক। যে জারিত হয় তাকে বলা হয় বিজারক। বুঝছো? যেমন সোডিয়াম জারিত হয়েছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, সোডিয়াম জারিত হয়েছে, তার মানে সোডিয়াম হচ্ছে বিজারক। আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ক্লোরিন বিজারিত হয়েছে, তার মানে ক্লোরিন হচ্ছে জারক।
লেখো না কেন, এগুলো লেখো না কেন, তুমি কি করতেছো, মাথার উপরে হাত দিয়ে বসে আছো কেন? তাহলে এখন হচ্ছে তাহলে জারণ বিজারণ জিনিসটা বুঝলাম, মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে, জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, যে জারিত হয় তাকে বলা হয় বিজারক, আর যে বিজারিত হয় তাকে বলা হয় জারক, যে বিজারিত হয় তাকে বলা হয় জারক। এদিকে খেয়াল করো, তাকাও না, অন্যদিকে তাকাও না, এখানে দেখো, এদিকে খেয়াল করো, বারবার বলতেছি। আচ্ছা, তাহলে জারণ সংখ্যা নির্ণয় বুঝলাম। জারণ সংখ্যা নির্ণয় কি বললাম, হচ্ছে যে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ওইটাই হচ্ছে তার জারণ সংখ্যা, অথবা যে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ওইটাই তার জারণ সংখ্যা। এবং জারণ সংখ্যা সবসময় কি আয়ন আকারে হয়, এবং হচ্ছে জারণ সংখ্যা আয়ন আকারে হয়। কিছু জারণ সংখ্যা তোমার মুখস্থ রাখতে হবে, তুমি সবগুলো জারণ সংখ্যা এমনি আয়ন আকারে কে ইলেকট্রন ত্যাগ করছে কে ইলেকট্রন গ্রহণ করছে এমনি মনে রাখতে পারবা না। এজন্য হচ্ছে কিছু জারণ সংখ্যা তোমার মনে রাখতে হবে। যেমন হচ্ছে আমি যদি ওখানে একটা জারণ সংখ্যা চার্ট দেই, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, নরমালি হচ্ছে ধাতু সময়ের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতু সময়ের জারণ সংখ্যা ঋণাত্মক হয়। এই জিনিসটা মাথায় রাখবা। ধাতুগুলোর জারণ সংখ্যা কিরকম হয়, ধাতু সময়ের জারণ সংখ্যা কিরকম হয়। তারপরে 3 নম্বরে লেখা হচ্ছে তোমার আধান বিশিষ্ট আয়নে পরমাণু সময়ের মোট জারণ সংখ্যা আধান সংখ্যা সমান। এটা যা শুনে রাখো, আধান বিশিষ্ট আয়নে পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে কি সমান আর কি, আধানের সমান। যেমন হচ্ছে SO4 2 তাহলে এখানে সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2। ঠিক আছে, জাস্ট এটা তুলে রাখো, সালফেটের জারণ সংখ্যা SO4 2 এ সালফারের জারণ সংখ্যা -2। ঠিক আছে, তারপরে ক্ষার ধাতু সময়ের জারণ সংখ্যা +1। ক্ষার ধাতু কোনগুলা বলো তো? ক্ষার ধাতু হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 1 এর ধাতুগুলা। লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হাইড্রোজেন বাদে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। রুবিডিয়াম, সিজিয়াম এগুলো হচ্ছে কি ক্ষার ধাতু না? তাহলে ক্ষার ধাতু সময়ের জারণ সংখ্যা নরমালি হচ্ছে তোমার কি হয়, +1 হয়। যেমন পটাশিয়ামের জারণ সংখ্যা +1, এখানে কোন কোন যৌগে, পটাশিয়াম ক্লোরাইডে, পটাশিয়ামের জারণ সংখ্যা +1, পটাশিয়াম ক্লোরাইড, এই যে পটাশিয়াম ক্লোরাইড, আর পটাশিয়ামের জারণ সংখ্যা +1 হবে, এটা +1। ঠিক আছে, তারপরে হচ্ছে ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1। আচ্ছা, এই জিনিসগুলো একটু জেনে রাখবা। এখন হচ্ছে আমরা যখন আরো প্রবলেম করব তখন হচ্ছে জারণ সংখ্যা, এখন হচ্ছে আমরা জারণ সংখ্যা নির্ণয় শিখবো। এটা পড়াই জারণ সংখ্যা নির্ণয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয়। তাহলে জারণ সংখ্যা নির্ণয়ের মধ্যে যেমন হচ্ছে আমরা তো একটু আগে শিখলাম কার জারণ সংখ্যা কত, এই জিনিসগুলো একটু আগে আমরা জানছি। তাহলে আমরা ওই জিনিসগুলো ফলো করে হচ্ছে আমরা এখন জারণ সংখ্যা নির্ণয় করব। তাহলে যেমন যদি বলে হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে Mn এর জারণ সংখ্যা কত, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, এটা নির্ণয় করতে বলছে। বুঝছো জিনিসটা? বুঝছো জিনিসটা? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে এখন আমরা কি করব, এখন এখন আমাদের হচ্ছে আমাদের রুলস অ্যাপ্লাই করতে হবে। আমরা একটু আগে জানছি ক্ষার ধাতু সময়ের জারণ সংখ্যা নরমালি +1 হয়। তাহলে ক্ষারকে পটাশিয়াম ক্ষার, তাহলে এটার জারণ সংখ্যা আমি +1 লিখলাম। আমার অজানা মৌল হচ্ছে ম্যাঙ্গানিজ, এজন্য ম্যাঙ্গানিজে লিখলাম +X। হ্যাঁ, আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে নরমালি -2 হয়। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা -2 হোল 4, মানে ইনটু 4, -2 ইনটু 4 ইকুয়ালস টু, আমরা জানি কোন একটা যৌগ বা মূলকের জারণ সংখ্যা 0, কোন একটা মৌল, যৌগ বা মূলকের মোট জারণ সংখ্যা 0 হয়, তাহলে ইকুয়ালস টু আমি 0 লিখছি। বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1 + x - 8 = 0, তাহলে x - 7 = 0, তাহলে x = +7, তার মানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। বুঝছো না? আচ্ছা, তাহলে আমি তোমার একটা দেই, তুমি দেখি করো, সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4 এ সালফারের জারণ সংখ্যা বের করো, সালফারের জারণ সংখ্যা কত, H2SO4 এ সালফারের জারণ সংখ্যা কত, এটা বের করো। হ্যালোজেন মূলক চিনো? হ্যালোজেন মানে হচ্ছে লবণ গঠনকারী, হ্যালোজেন হচ্ছে কি ফ্লোরিন, হ্যাঁ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটেনিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন। তাহলে নরমাল হচ্ছে হ্যালোজেন মূলকের জারণ সংখ্যা কত হয়, -1 হয়। এগুলো হচ্ছে -1, সবগুলোর জারণ সংখ্যা কত হবে, -1। হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হয়। তারপরে লিখবা অধিকাংশ ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। কিন্তু হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, হাইড্রাইড, এই হয়কার হার রশ্মি, হাইড্রাইড,
হাইড্রাইডের জারণ সংখ্যা -1, হাইড্রাইডের জারণ সংখ্যা -1। হাইড্রাইডের সংকেত হচ্ছে তোমার, মনে করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4, এটা হচ্ছে হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখানে যে হাইড্রোজেনটা, এখানে যে হাইড্রোজেনটা, এটা হাইড্রাইড হিসেবে ব্যবহার করা হইতেছে। তাহলে এখানে হচ্ছে জারণ সংখ্যা -1, বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখি, বা হচ্ছে আমরা অন্যান্য যে যৌগগুলো দেখি, পানি দেখি, এগুলাতে সব ক্ষেত্রে কি জারণ সংখ্যা হচ্ছে তোমার +1। হ্যাঁ, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। বুঝছো জিনিসটা? তারপরে লেখা হচ্ছে তোমার তারপরে লেখো অধিকাংশ যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2। অধিকাংশ যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা, অক্সিজেন ইকুয়ালস টু -2, এটা মনে রাখলে হবে, অন্যান্য যৌগের ক্ষেত্রে মনে রাখার দরকার নাই। অধিকাংশ যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু পার অক্সাইডের ক্ষেত্রে, পার অক্সাইডের জারণ সংখ্যা -1। পার অক্সাইডের সংকেত হচ্ছে H2O2, H2O2 পার অক্সাইড। পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -1। এটা লেখো, পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -1। অধিকাংশ ক্ষেত্রে, আমরা 99% ক্ষেত্রে এটা ব্যবহার করব, অক্সিজেনের জারণ সংখ্যা -2। লেখছো? আচ্ছা, তাহলে হচ্ছে এবার সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা বের করো। সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যাটা বের করো।